হ্যালো, কেমন আছেন সবাই? পদ্মজা পর্ব ৯ নিয়ে আমি আবার হাজির হলাম। লিখেছে ইলমা বেহেরোজ। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এইড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার মতো তাকে একটা চেয়ার বসতে দেওয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। লিখন প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গম গম করে উঠল, আমি আজই প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে, মিথ্যে বলবেন না একদম। আবুল জাহেদকে কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন, আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায়? সিনেমার শেষ অংশটুকু বাকি। সত্য অনুযায়ী আরও 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টি মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন। এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাউনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেনি। এর পরদিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন। রাতে কে লাহারি ঘরের পাশে এঁটেছিল? লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধানবশত আবুল জাহেদের কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে, ফলে জুতায় তুষ লেগে যায়। এর পরদিন হেমলতা বাড়ির বারান্দায় জুতো যারা দেখতে পান। তুষ বাড়ি আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার চাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পরল, তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন। শুটিং দলের মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপরই সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে আরও টাকা দিতে রাজি হলো। হেমলতা ধমকের ভয়ে তখন তারা চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুম্মার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করেছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পার্টিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? বুঝছি। আম্মাকে তুই আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোর আম্মা আব্বা, বুঝছিস? মুন্না বিজ্ঞস্বরে বলল, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। কইয়া মনে। পদ্মজা বলে, কইয়া মনে না, বল আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে বলে, আচ্ছা বলবো। হেমলতা চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। শুধু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করে বলল, জি ছোট আপা। পদ্মজা হাসল। পূর্ণা মৃদু হেসে বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ে, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত। কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সায় দিল, হ্যাঁ, এজন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? মনে রাখাম। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজিরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াটে গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরাও চাই। কেউ কিছু চাইলে থাকা সত্ত্বেও হেমলতা ফিরে দেননি, আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেলেন। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়।
প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তা পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এর জন্য কেউ অবাক হয়নি। বাপ ছেলে শুধু রাতে একসাথেই থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। হুনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে। এরপর হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিস্মিত ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ্যাঁ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো। কেউ শোনায়নি। হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তর চোখ দুটি জলজল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা এখন একটা গল্প বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না দুদিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করলেন। বুঝেছিস তো প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেও লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? হ, বুঝছি। আমি দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলল, দিয়ে দিবাম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখেছিস তো? হ, দেখছি। সে খুব গরিব, বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউটা তুমি দিচ্ছ, তাইলে তোমারে আগুন থাইকা বাঁচাবো। লাউটা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপরে মুখ গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা, পদ্মজা, পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে এসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করে প্রান্ত থেকে চোখ সরে হেমলতার পর চায়। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানে? পদ্মজার আদর্শ তার মা। সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা। সব কিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শ্যুট করা হয়েছে। লিখন উঠানে চেয়ারে নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করল লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, স্নান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর? দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। লাহারি ঘরের দিকে তাকালো। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তারই প্রেমে পড়লে? লিখন কিছু বলল না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।
চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, আগামী মাসেও 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজা চেনে বেশিরভাগ মেয়ে বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রের কথা অগ্রাহ্য করল লিখন। তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষ দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যেই সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন। দলটা 3-4 জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার কাছে মিশেছে খুব, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ি দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতা কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটি চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব, ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আবার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন? পদ্মরে খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আংশিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকোচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না পড়ে এই চিঠিটা হাতছাড়া করবে না সে। পদ্মজা একটি উপন্যাস যা সবারই পছন্দ। তো আগের পর্বগুলো যারা শোনেননি তারা আমার চ্যানেল থেকে শুনে নিন। প্রতিটা পর্ব আমার চ্যানেলেই দেওয়া আছে। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।